মিশরে দুটি গির্জায় বোমা হামলার পর দেশটিতে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা। তল্লাশি অভিযান জোরদার, জড়িতদের বিচার নিশ্চিতের অঙ্গীকার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি সিরিয়ার মিত্র দেশগুলোর। ইদলিবে রাসায়নিক হামলা প্রতিরোধে ব্যর্থ মস্কো, অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ভারতের কাশ্মীরে উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত অন্তত ৮, আহত শতাধিক। এবং মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदी मणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया। तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। মিশরে দুটি গির্জায় বোমা হামলার পর দেশটিতে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রোববারের ওই হামলায় ৪৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এর পরপরই জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক শেষে জরুরি অবস্থার ঘোষণা আসে। পার্লামেন্টে অনুমোদনের পর এ আদেশ কার্যকর হবে। জরুরি অবস্থা বলবৎ থাকাকালে কর্তৃপক্ষ কোনো ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে গ্রেফতারের পাশাপাশি যে কোনো বাড়িতে তল্লাশি চালাতে পারবে বলে জানিয়েছে গণমাধ্যম। মিশরের তান্তা ও আলেকজান্দ্রিয়া শহরে একদিকে নেমে এসেছে শোকের ছায়া, অন্যদিকে বিরাজ করছে ক্ষোভ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের মাত্র ১ সপ্তাহ আগে দুটি কপ্টিক গির্জায় বোমা হামলার পর রোববারই কয়েকজনের শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হয় শত শত মানুষ। বোমা হামলায় যারা নিহত হয়েছে, আজ আমরা তাদের চিরবিদায় জানাতে এসেছি। তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা খুবই দুঃখিত। এমন একটি ভয়াবহ পরিস্থিতি পার করা খুবই দুঃখজনক। আমরা যাদের সঙ্গে পরিচিত, যাদের সঙ্গে একই সমাজে বাস করছি, আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করছি, তারা এ ধরনের কাজ করবে তা কখনোই গ্রহণযোগ্য নয়। শেষকৃত্যানুষ্ঠানে আসা অনেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে জননিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়। জ্যাকেট পরা এক ব্যক্তি গির্জার ভেতরে প্রবেশ করে তার সঙ্গে বাধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। আমরা বিকট শব্দ শুনতে পাই। এরপরই দৌড়ে গিয়ে দেখি সব জায়গায় লাশ আর রক্ত। মূল দরজায় নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও হামলাকারী ভেতরে প্রবেশ করে। এমন একটি অনুষ্ঠানের দিন আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে ৩ মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক শেষে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, পার্লামেন্টে অনুমোদনের পর এ আদেশ কার্যকর হবে। প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে জরুরি অবস্থা কার্যকর করা হবে। এই অবস্থা ৩ মাস বহাল থাকবে। দেশের নিরাপত্তার স্বার্থে এবং অন্য কারো হস্তক্ষেপ থেকে মিশরকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী আরো বেশি কার্যকর ভূমিকা পালন করছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এর মধ্যেই বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়ে নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিশরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এর আগে এক বিবৃতিতে তান্তার সেন্ট জর্জ কপ্টিক গির্জা ও আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্ক কপ্টিক গির্জায় বোমা হামলার দায় স্বীকার করে ভবিষ্যতে আরও হামলা চালানোর হুমকি দেয় জঙ্গি সংগঠন আইএস। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ায় আবার হামলা চালালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট আসাদ সমর্থক দেশগুলো। এক রুশ পার্লামেন্ট সদস্য হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সিরিয়ায় আবারও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযোগ করেছেন, ইদলিবে সিরীয় সরকারের রাসায়নিক হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে রাশিয়া। এর মধ্যেই দেরা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় তাবকা এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র সমর্থিত আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। আইএস নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি ও তাবকা ড্যাম সহ বেশ কয়েকটি এলাকা পুনর্দখলে নেয় তারা।
একই দিন সরকারি বাহিনীর বিমান হামলায় কেঁপে ওঠে ইসরায়েল ও জর্ডান সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত দেরা প্রদেশের আবাসিক এলাকা। এসব হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। হোমস প্রদেশে সরকারি বাহিনীর বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ছবি প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। এতে ওই এলাকার একটি গ্রামের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। এছাড়া স্যাটেলাইট থেকে ধারণ করা বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আসাদ সমর্থক বিভিন্ন দেশ এই বলে হুঁশিয়ারি করেছে যে যুক্তরাষ্ট্র ফের যদি সিরিয়ায় হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আরও এক ধাপ এগিয়ে পরমাণু যুদ্ধের হুমকি উঠে আসে এক রুশ সংসদ সদস্যের কণ্ঠে। মস্কোর পার্লামেন্ট দুমার এক সদস্য বলেন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে এর সঙ্গে রাসায়নিক হামলার কোনো সম্পর্ক নেই। ট্রাম্পের তীব্র সমালোচনার পাশাপাশি 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের কথাও স্মরণ করিয়ে দেন ওই পার্লামেন্ট সদস্য। ট্রাম্প প্রমাণ করেছেন তিনি একজন বেপরোয়া ও বিচার বিবেচনাহীন রাজনীতিক। রাসায়নিক হামলার সঙ্গে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। রাসায়নিক হামলার জন্য তিনি রাশিয়া ও আসাদ সরকারকে দায়ী করছেন, তা পুরোপুরি মিথ্যা অভিযোগ। সিরিয়া সরকারের অনুরোধে রুশ সেনাবাহিনী বৈধভাবে সেদেশে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটিতে হামলা চালালো, অথচ সেখানে আমাদের কোনো সেনা রয়েছে কিনা তা জানতেও চাইল না। প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বে সিরিয়ায় শান্তি ফেরানো অসম্ভব বলে আবারও মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। রোববার এনবিসি টিভির এক টকশোতে হ্যালি বলেন প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়ায় কোনোদিনই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। ইদলিবে যখন রাসায়নিক হামলা হলো তখন সব দেশের সহমর্মিতা দেখালো, কিন্তু রাশিয়া কোনো প্রতিক্রিয়াই জানায়নি। হামলার পর আসাদ সরকার কোনো ব্যবস্থা নেননি। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যা করণীয় সেগুলো করছি। আসাদ ক্ষমতায় থাকলে, ইরান ও রাশিয়ার প্রভাব থাকলে সিরিয়ায় শান্তি ফেরানো অসম্ভব। সোমবার ইতালিতে এক সভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও অভিযোগ করেছেন সিরীয় সরকারের রাসায়নিক হামলা প্রতিরোধে রাশিয়া চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় রাশিয়াকে একগুঁয়েমি মনোভাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত, তবে এক্ষেত্রে রাশিয়াকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে। সামরিক ব্যবস্থায় সিরীয় সংকট সমাধান সম্ভব নয় বলে আবারও মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। একমাত্র রাজনৈতিক সংলাপই দেশটিতে শান্তি ফেরাতে পারে বলে মনে করেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়া ইস্যুতে রাশিয়া ও ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি রোববার এ তথ্য জানান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন দেশ দুটির ভবিষ্যতে পদক্ষেপের আলোকে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে সিরিয়ায় আবারও মার্কিন হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিনেটর চাক শুমার। সিরিয়ায় বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্পের একটি ভালো চিন্তার ফসল বলে মন্তব্য করেন তিনি। তবে এসব বিষয়ে কংগ্রেসের সঙ্গে বিস্তারিত আলোচনা করে পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তিনি। সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় খামেনি বলেন ট্রাম্প প্রশাসন তার আগের প্রশাসনগুলোর মতোই মধ্যপ্রাচ্য ইস্যুতে একই ভুল বারবার করছে, যার প্রমাণ সিরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে সিরিয়ার মার্কিন বাহিনীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার সিরিয়ায় সবশেষ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে কথা বলেন তিনি। এ সময় সংকট সমাধানে দুই দেশ এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেনের প্রকৃত অর্থে কোনো প্রভাব নেই বলে মন্তব্য করেছে মস্কো। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মস্কো সফরের পরিকল্পনা বাতিলের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করে রুশ পররাষ্ট্র দপ্তর। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতি ও সমস্যা নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু মস্কো সফর বাতিল করে প্রকারান্তরে বরিস জনসন আবারও এটি প্রমাণ করেছেন যে বর্তমান সময়ের বিভিন্ন আন্তর্জাতিক সংকট ও এর সমাধানে প্রকৃত অর্থেই ব্রিটেনের কোনো ভূমিকা নেই। ব্রিটেন কেবলমাত্র তাদের কৌশলগত অংশীদার রাষ্ট্রগুলোর ছায়া হয়ে থাকতে চায় বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সরকারি বাহিনীর রাসায়নিক হামলার জেরে
শুক্রবার রাশিয়া সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার তার মস্কো সফরের কথা ছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা কর্মী সহ আহত হয়েছেন কমপক্ষে 100 জন। সংবাদ মাধ্যম জানায়, গত বছর কাশ্মীরে ছড়িয়ে পড়া সংঘর্ষে পুলিশের গুলিতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনার জেরে পার্লামেন্টের লোকসভার এক সদস্য পদত্যাগ করেন। শ্রীনগরের বাদগাম জেলার খালি আসনে উপনির্বাচনের আয়োজন করা হলে তা বয়কটের ডাক দেয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দল। এরপর রোববার ব্যাপক নিরাপত্তার মধ্যে উপনির্বাচনের ভোট গ্রহণের মধ্যে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। নির্বাচন কমিশন জানিয়েছে, বিক্ষোভকারীরা ভাঙচুর চালালে অন্তত 70টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে অন্তত 8 বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন 70 জন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। নিউ ইয়র্কে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশনে পড়তে পারবে কম আয়ের পরিবারের সন্তানরা, লাভবান হবে প্রবাসী বাঙালি শিক্ষার্থীরা। মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় তিনি কথা বলেন। পরে দুপুরে নয়াদিল্লির তাজ প্যালেসে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ বিক্রির কথা যারা বলছে তারা অর্বাচীন, উদ্দেশ্যমূলকভাবে এসব কথা বলা হচ্ছে। ভারত সফরের শেষ দিনেও ব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তাজ প্যালেসে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের পেট্রোলিয়াম ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বাগত জানান। মতবিনিময় সভায় ভারতের চেম্বার অব কমার্সের নেতাদের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন। এতে দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক ও জ্বালানি সংক্রান্ত বিষয় আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা কোনোদিনই নষ্ট হবার নয়। কাজে আমরা সবসময় মনে করি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়, যেটা ঝগড়া করে পারা যায় না। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি, দেশ বেচে দেবো, এটা করবো, সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। এই ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে। এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগের জন্য ভারতীয় ব্যবসায়ীদের আহ্বান জানান। বলেন, আন্তঃযোগাযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক দ্বার উন্মোচন হয়। আমরা যে কানেক্টিভিটি আমরা যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে শুধু আমাদের এই দুই দেশে না, regional and sub-regional cooperation, that also opened the opportunity to expand the market. So এটার জন্য আমাদের খুবই একটা সুন্দর সম্পর্ক থাকা একান্তভাবে প্রয়োজন। এর আগে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় বাংলাদেশ আস্থা রাখছে। Solution to water sharing of all common rivers holds the key to our common future. On Tista issue, Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. लेकिन मुझे पता नहीं दीदीमणि क्या करेगी। दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। 4 দিনের সফর শেষে আজ রাতে দেশে ফিরে আসার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পানি মাঙ্গা লেকিন ইলেকট্রিসিটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ। পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযানে অন্তত 30 জঙ্গি নিহত হয়েছে। ওল্ড সিটিতে সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা রুখে দেওয়ার দাবিও করেছে সরকারি বাহিনী। এর মধ্যে আইএস এর বিরুদ্ধে আবারও মসুল থেকে পালানোর সময় বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সংঘাত সহিংসতায় মসুলের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হলেও শহরটির কাছে কারাকুশ এলাকায় দেখা গেল একদমই ভিন্ন চিত্র।
খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডের এক সপ্তাহ আগে পাম সানডে উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার মানুষ। আজ প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি যেন এদেশে শান্তি ফিরিয়ে দেন। মসুল ও তার আশেপাশে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চলের প্রায় 75% স্থাপনা পুড়ে গেছে। জানি না বিধাতা কবে এসব থেকে আমাদের পরিত্রাণ দেবেন। গত বছরের শেষ দিকে মসুলে সামরিক অভিযান শুরুর পর থেকে এ অঞ্চলের বাসিন্দাদের দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। 3 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী জীবন যাপন করছে। অসহায় এ মানুষগুলো সংঘাত থেকে জীবন বাঁচাতে দিক বিদিক ছুটে চললেও আইএসের নৃশংস হামলায় প্রাণ হারাচ্ছেন অনেকে। পশ্চিম মসুল থেকে পালানোর সময় গত কয়েকদিনে শিরশ্ছেদ ও ফাঁসিতে ঝুলিয়ে 150 বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস জঙ্গিরা। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় গণমাধ্যম। এর মধ্যেই পশ্চিম মসুলের ওল্ড সিটিতে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। জঙ্গি সদস্যরা সামরিক বাহিনীর উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করলেও তা রুখে দেয়া হয়। একই সঙ্গে আত্মঘাতী বোমা বহনকারী 30 আইএস সদস্যকে হত্যার দাবি করে ইরাকি বাহিনী। আইএসের চোরাগত্তা হামলা রুখতে আমরা সর্বদা প্রস্তুত আছি। জঙ্গিরা ওল্ড সিটির নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় অবশ্যই আমরা সফল হব। এদিকে মসুলের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা পরিদর্শন করেছেন ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী ইরফান আল হিয়ালি। এ সময় তিনি আইএস বিরোধী অভিযানের বিভিন্ন কৌশল নিয়ে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মসুলে 6 মাসেরও বেশি সময় ধরে জঙ্গি বিরোধী অভিযান চললেও শহরটি পুরোপুরি জঙ্গি মুক্ত করতে কতদিন লাগবে সে বিষয়ে নিশ্চিত নয় সেনাবাহিনী। একটি জনবহুল এলাকায় আমাদের অভিযান চলায় খুব সতর্কতার সঙ্গে সামনে এগোতে হচ্ছে। এরই মধ্যে পশ্চিম মসুলের অনেক এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে। কিছু কিছু জায়গায় জঙ্গিরা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এমন অবস্থার মধ্যে মসুল আইএস মুক্ত করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা অসম্ভব। যে কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় ইরাকি বাহিনী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটির বাইরে জঙ্গি সংগঠন আল শাবাবের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সেনাসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, রোববার রাজধানী মোগাদিসুতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে ভাগ্যক্রমে প্রধান প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মদ আহমেদ জিমালে বেঁচে গেলেও তার দেহরক্ষী ও সেনা সদস্য সহ নিহত হন অন্তত 15 জন। হামলায় ব্যবহৃত যাত্রীবাহী মিনিবাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। সোমবারও মোগাদিসুতে একটি গাড়ি বোমা হামলায় এক সরকারি কর্মকর্তা নিহত হন। গেল শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে ট্রাক নিয়ে হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তির আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। এছাড়া তিনি জঙ্গি সংগঠন আইএসের সমর্থক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানায়, 39 বছর বয়সী উজবেকিস্তানের ওই নাগরিক 2014 সালে সুইডেনে আশ্রয়ের আবেদন করলে গত বছরের জুনে তা বাতিল হয় এবং ডিসেম্বরে তাকে সুইডেন ত্যাগ করার নির্দেশ দেন দেশটির অভিবাসন সংস্থা। এরপর থেকেই আত্মগোপনে ছিল সে। এর মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক অপর ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এর আগে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সুইডেনের টিটি নিউজ এজেন্সি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত 5 শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি বিস্ফোরক দ্রব্য খুঁজে পাওয়ার পর দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শনিবার রাতে ওই বিস্ফোরক দ্রব্যটি খুঁজে পাওয়ার পর আটক 17 বছর বয়সী এক রুশ নাগরিককে এ ঘটনার প্রধান সন্দেহভাজন বলে মনে করছে নরওয়ে পুলিশ। 2010 সাল থেকে নরওয়েতে বসবাসরত ওই রুশ নাগরিক দেশটিতে অভিবাসন প্রত্যাশী বলেও জানানো হয়। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে আটক ওই রুশ নাগরিক। এদিকে বিস্ফোরক দ্রব্য খুঁজে পাওয়ায় নরওয়েতে সন্ত্রাসী হামলার হুমকি সত্য এবং সন্ত্রাসীদের সেই সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশ প্রধান বেনেডিক্ট জোর্নল্যান্ড। রোববার নিরাপদে ওই বিস্ফোরক দ্রব্যটি বিস্ফোরণ ঘটায় নরওয়ে পুলিশ। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন। চোখ জুড়ানো অর্কিড ফুল নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল বার্ষিক প্রদর্শনী। রং বেরঙের ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় আটকে পড়া শিশুদের মুক্তির দাবিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু হলে প্রায় 75,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়।
অনেকেই হত্যা নির্যাতনের শিকার হয় এবং খাদ্য সংকটে পড়ে। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জানান, মিয়ানমারের বুথিডং কারাগারে বেশ কিছু রোহিঙ্গা বন্দী আছে, যেখানে বেশিরভাগই শিশু। তবে বিষয়টি উপস্থাপন করা হলেও অং সান সুচি এবং মিয়ানমারের সেনাপ্রধান এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সৌদি আরবে 3 পাকিস্তানি নাগরিককে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। এ নিয়ে এবছর দেশটিতে নানা অপরাধে 26টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। স্থানীয় গণমাধ্যম জানায়, বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগে ওই 3 পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ওই 3 ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফ শফি মোহাম্মদ, মোহাম্মদ আরেফ মোহাম্মদ আনিয়াত এবং মোহাম্মদ আফদাল আসগার আলী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর রেকর্ড 153 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। কসাইখানা বন্ধের জেরে সহিংসতার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের সমাজসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। একই সঙ্গে দেশজুড়ে কসাইখানা বন্ধের আইন করার দাবি জানান তিনি। উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কিন্তু অভিযোগ ওঠে লাইসেন্স থাকা কসাইখানাগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয় অস্থিরতা। সহিংসতার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। এ বিষয়ে মোহন বলেন যে হিংসাত্মক ঘটনা ঘটছে তা নিন্দনীয় এবং বন্ধ হওয়া উচিত। দেশজুড়ে গো হত্যা বন্ধে নতুন আইন হওয়া উচিত। শুধু উত্তরপ্রদেশ নয়, বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে গো হত্যা বন্ধ হয়েছে এবং গুজরাটে গো হত্যার সাজা যাবজ্জীবন করা হয়েছে। নির্ধারিত বয়সের আগে বিয়ে করলে এবং 2 সন্তানের বেশি হলে সরকারি চাকরি পাবে না বলে ভারতের আসাম রাজ্যের খসড়া জনসংখ্যা নীতিতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রোববার এ খসড়া প্রকাশ করেন। রাজ্যে শাসন ব্যবস্থার অংশ হিসেবে এ নীতি প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। নারীদের জন্য 18 এবং পুরুষের জন্য 21 বছর বিয়ের বয়স নির্ধারিত হয়েছে। নারী এবং পুরুষের বিয়ের জন্য নির্ধারিত বয়স মানা বাধ্যতামূলক। সরকারি কর্মসংস্থান প্রকল্পের ক্ষেত্রে 2 সন্তান নীতি কার্যকর করা হবে। এই শর্ত মানলেই সরকারি চাকরি পাওয়া যাবে। কানাডায় পাহাড় ধসে 5 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানায়, রোববার মাউন্ট হার্ভে নামের ওই পর্বতে পর্বতারোহীরা ওঠার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নিখোঁজ হয় 5 জন। পরে 4 জনের লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ হয়েছেন 1 জন। পুলিশের ধারণা, নিখোঁজ ওই ব্যক্তি আর জীবিত নেই। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, ওই 5 পর্বতারোহী পাহাড় ধসের সময় কমপক্ষে 500 মিটার নিচে পড়ে যায়। এতে গুরুতর আঘাতে তাদের মৃত্যু হয়। এর আগে 1999 সালে কানাডায় নববর্ষের দিন পাহাড় ধসে অন্তত 9 পর্বতারোহীর মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশনে পড়ালেখা করতে পারবে কম আয়ের পরিবারের সন্তানরা। এর মাধ্যমে অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া এবং শিক্ষা জীবন থেকে ছিটকে পড়া অনেক প্রবাসী বাঙালির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার নিউ ইয়র্ক গভর্নর এন্ড্রু কোমোর প্রস্তাবিত বিলটি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি পাশ করার পর রোববার সিনেটের ব্যয় কর্মসূচিতে পাঠানো হয়। বিলটি পাশের মাধ্যমে নিউ ইয়র্কই প্রথম গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করল। এই বিল অনুযায়ী শিক্ষার্থীদের জন্য 15,300 কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে। এই নতুন আইনের মাধ্যমে নিউ ইয়র্কে বার্ষিক $1,25,000 কম আয় করা 9,40,000 পরিবারের সন্তানেরা নির্ধারিত কিছু ফি ছাড়া প্রায় বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 173 দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসছেন 3 নভোচারী। সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর পক্ষ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়। মঙ্গলবার সকাল 7:30 নাগাদ তারা কাজাখস্তানে অবতরণ করতে পারে বলে আশা করা হচ্ছে। নভোচারীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক স্টেশনের কমান্ডার শেইন কিমব্রো, রুশ নভোচারী সের্গেই রিজিকভ এবং আন্দ্রেই বরিশেঙ্কো। এর মধ্যে বরিশেঙ্কো গেল 20 এপ্রিল অপর 2 নভোচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যোগ দেন। সিরিয়ার হোমসের একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে 2% বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $56 দরে। এ দর গেল 1 মাসের মধ্যে সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেড়েছে স্বর্ণের দাম, বেড়েছে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার দরও। অপরূপ সৌন্দর্যের প্রতীক অর্কিড ফুল।
আর চোখ জুড়ানো সেই অর্কিড নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল বার্ষিক অর্কিড ফুল প্রদর্শনী। বিভিন্ন প্রজাতির কয়েক হাজার অর্কিড ফুল স্থান পায় ওই প্রদর্শনীতে। এবারের থিম নির্বাচন করা হয় থাইল্যান্ড। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় রোববার। হলুদ, লাল, নীল, গোলাপি সহ নানা রঙের অর্কিড ফুলে ভরে ওঠে নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেন। প্রতি বছর এ মৌসুমে বোটানিক্যাল গার্ডেনটিতে অর্কিড শোর আয়োজন করা হয়। 15তম বার্ষিক এই অর্কিড প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় থাইল্যান্ড। এ প্রদর্শনীতে নানা রং ও গন্ধের কয়েক হাজার সতেজ অর্কিড প্রদর্শন করা হচ্ছে। এর অধিকাংশই থাইল্যান্ডে জন্মায়। আমরা অর্কিড দিয়ে একটি থাই গার্ডেন ও হাতি তৈরি করেছি, যা দেশটির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আয়োজকরা বলেন, থাইল্যান্ডে 1200-র বেশি জাতের অর্কিড ফুল জন্মায়। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্কিড ফুল রপ্তানিকারক দেশও এই থাইল্যান্ড। আমরা যদি সুন্দর মৌসুমী অর্কিড ফুলের কথা ভাবি, তবে থাইল্যান্ডকেই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। এ কারণে এবারের অর্কিড শোর থিম নির্বাচন করা হয়েছে থাইল্যান্ড। বিশ্বের অন্য যে কোনো গার্ডেনের তুলনায় নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনে রয়েছে সবচেয়ে বেশি অর্কিডের সংগ্রহ। এ বছরের প্রদর্শনীতে স্থান পেয়েছে পরিচিতর পাশাপাশি দুর্লভ প্রজাতির অর্কিডও। বিশ্বে প্রায় 30,000 প্রজাতির অর্কিড রয়েছে। এছাড়া মানুষের তৈরি হাইব্রিড জাতের অর্কিড রয়েছে প্রায় 1.5 লাখ। একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সারা বিশ্বেই জন্মায় এ অর্কিড। শিরিন আক্তার, সময় সংবাদ। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে হয়ে গেল আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের প্রায় 50টি দেশের 1000-এর বেশি প্রতিযোগী। রোববার পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানায় উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA। ম্যারাথন, হাফ ম্যারাথন এবং 10 কিলোমিটার দৌড় এই 3টি ইভেন্টে এবারের প্রতিযোগিতা অংশ নিয়েছে উত্তর কোরিয়ার পাশাপাশি কেনিয়া, ইথিওপিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাগরিকরা, যা দেখতে জড়ো হন কয়েক হাজার মানুষ। 1981 সাল থেকে প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে উত্তর কোরিয়া। পঞ্চাশ হাজারেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে প্যারিসে হয়ে গেল 41তম ম্যারাথন দৌড়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যারাথনে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন কেনিয়ার পল লানিয়ানগাটা। এদিকে একই ইভেন্টের নারীদের ম্যারাথনে নতুন রেকর্ড গড়ে প্রথম হয়েছেন লানিয়ানগাটার স্ত্রী পিউরিটি রিওনোরিপা। দেখে মনে হবে এ যেন কোনো মানব সমুদ্র। 1000 কিংবা 2000 নয়, 50,000-এরও বেশি মানুষের অংশগ্রহণে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের প্লেস ডি লা কনকর্ডে আয়োজন করা হয় প্যারিস ম্যারাথনের 41তম আসর। বন্দুকের ট্রিগার চাপ দিতেই একে একে দৌড়াতে শুরু করেন প্রতিযোগীরা। এদের মধ্যে কেউ প্যারিসের, কেউ লন্ডনের, আবার কেউ বা এসেছেন বার্মিংহাম থেকে। নিজে তো এসেছেনই, আবার পরিবার ও বন্ধুদের নিয়েও কেউ কেউ হাজির হয়েছেন ম্যারাথনে দৌড়াতে। মোট কথা, ঐতিহ্যবাহী এই ম্যারাথন একরকম মুখরিত হয়েছিল সারা বিশ্ব থেকে আসা পর্যটক ও প্রতিযোগীদের ভিড়ে। তাই তো কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ম্যারাথনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফ্রান্স সরকারের পক্ষ থেকে এদিন নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শহরটা আমার বেশ পছন্দ, একদম ছবির মতো। ঐতিহ্যবাহী এই ম্যারাথন দেখতেই আমি এখানে এসেছি। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো। আমি আমার পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে লন্ডন থেকে এখানে এসেছি। সত্যি কথা বলতে এখানকার পরিবেশ আমার দারুণ লাগে। 41তম এই প্যারিস ম্যারাথনে সবাইকে ছাড়িয়ে সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়েছেন কেনিয়ার পল লানিয়ানগাটা। এর আগে লিসবন ও সাংহাই ম্যারাথনের শিরোপার মুকুট পরা লানিয়ানগাটা এবার সময় নিয়েছেন 2 ঘন্টা 6 মিনিট 10 সেকেন্ড। এদিকে নারীদের ইভেন্টেও চ্যাম্পিয়নের খেতাব পড়েছে কেনিয়া। মজার ব্যাপার হলো, পল লানিয়ানগাটার অর্ধাঙ্গিনী পিউরিটি রিওনোরিপোই ছিনিয়ে নিয়েছেন সেই শিরোপার মুকুট। আর এজন্য নিজের আগের রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড গড়ে 2 ঘন্টা 20 মিনিট 55 সেকেন্ডে ফিনিশিং লাইন পার করেছেন পিউরিটি।
প্যারিস ম্যারাথনের এবারের আসর থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে ম্যাকমিলিয়ান ক্যান্সার রিসার্চে। ফারজানা মুমু, সময় সংবাদ। চিরসবুজের দেশ নিউজিল্যান্ডে সম্প্রতি বসেছিল ট্রায়াথলন বিশ্বকাপের ২৭তম আসর, যেখানে পুরুষ ও নারী বিভাগে অংশ নিয়েছিল মোট ১২৬ জন প্রতিযোগী। এদিকে নেদারল্যান্ডের বরফের ট্র্যাকে শেষ হয়েছে বিশ্ব মোটর বাইক প্রতিযোগিতা। পৃথিবীর নানা প্রান্তের এমন সব খবরই থাকছে এবারের প্রতিবেদনে। ট্রায়াথলন খেলাটি মূলত ৩ মাথাওয়ালা গ্রিক দেবতা কার্বোরাসকে উৎসর্গ করা হয়। নিজের শরীরকে সহ্যের সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার প্রতিযোগিতার নামই ট্রায়াথলন। সাইক্লিং, সাঁতার এবং দৌড় পর্যায়ক্রমে খেলাটি হয় ৩টি ধাপে। এবার ট্রায়াথলন প্রতিযোগিতার বিশ্বকাপ হয়ে গেল ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডে। স্থানীয় আবহাওয়া অফিস আগেই দিয়ে রেখেছিল ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত, কিন্তু উত্তাল সমুদ্র কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি প্রতিযোগীদের। আর আসরকে ঘিরে উত্তেজনাও ছিল স্থানীয় দর্শকদের মধ্যে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৫৪.৩৭ মিনিট সময় নিয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ২৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান প্রতিযোগী রিচার্ড মারে। তার থেকে ৬ সেকেন্ড বেশি সময় নিয়ে ম্যাথিউ দ্বিতীয় এবং ৫৪.৪৬ মিনিট সময় নিয়ে স্বাগতিক দলের রায়ান হয়েছেন তৃতীয়। তবে আসল চমক ছিল নারী বিভাগে। কানাডিয়ান জোয়ান্না ব্রাউনকে পেছনে ফেলে ২০১৪ সালের পর আবারও কোনো আমেরিকান হিসেবে শিরোপা জিতেছেন কেটি জেফারসন। নিউজিল্যান্ডে যখন প্রতিযোগীরা নিজের সহ্যের সর্বোচ্চ সীমা পরীক্ষা দিচ্ছেন, তখন ১৮,৫৩০ কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডে বরফের পিচ ছাড়া বন্দুক ট্র্যাকে মোটরসাইকেল নিয়ে নিজেদের গতির ঝড় তুলছেন ২৪ দেশের ৫২ প্রতিযোগী। প্রতি মুহূর্তে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পীড়ায় মাঝে মধ্যে নিজেদের ছিটকে দিচ্ছেন ট্র্যাকের বাইরে। যেখানে ১৬৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন রুশ তারকা দিমাত্রি কলটাকভ। এটা দুর্দান্ত এক অনুভূতি। এর আগেও আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম, তবে পরিস্থিতির বিচারে এবারের শিরোপা সবকিছুর চেয়ে সেরা। পরিবার ও ভক্তদের সাথে সাথে আমার প্রিয় বাইকটাকেও ধন্যবাদ। আর ১৫৭ পয়েন্ট নিয়ে ইগার দ্বিতীয় ও ১৩৮ পয়েন্ট নিয়ে কোমোচিচ হয়েছেন তৃতীয়। মাহবুব বিমন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মিশরে 2টি গির্জায় বোমা হামলার পর দেশটিতে 3 মাসের জরুরি অবস্থা ঘোষণা। তল্লাশি অভিযান জোরদার, জড়িতদের বিচার নিশ্চিতের অঙ্গীকার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি সিরিয়ার মিত্র দেশগুলোর। ইদলিবে রাসায়নিক হামলা প্রতিরোধে ব্যর্থ মস্কো, অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ভারতের কাশ্মীর উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত অন্তত ৮, আহত শতাধিক। এবং মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदी मणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।